টাইমটা কিভাবে ম্যানেজ করবা। আমরা প্রথমেই দেখব হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্টটা। হ্যাঁ, যে এইচএসসি লাইফ শুরু হয়েছে, আমরা আমাদের টাইমটা কিভাবে ম্যানেজ করতে পারি। 2 নাম্বার হচ্ছে আমরা কিভাবে পড়ব। হ্যাঁ, একটা পড়া আমরা কিভাবে অ্যাপ্রোচ করব। কিভাবে অ্যাপ্রোচ করব, ধরো একটা চ্যাপ্টার শুরু করলা, তো ওই চ্যাপ্টারটা কোন ওয়েতে পড়লে তোমাদের প্রিপারেশন একদম গুছানো হবে। আর হচ্ছে 3 নাম্বারে আমরা কিছু সায়েন্টিফিক মেথড দেখব, যেগুলা বিভিন্ন গবেষণার মাধ্যমে প্রুভড হয়েছে। বিভিন্ন সায়েন্টিফিক প্রুভেন মেথড দেখব, যে মেথডগুলা আমাদের পড়াশোনাকে একটু হলেও ইজি করবে। আবার আমাদের পড়াশোনা ওই দিন বলছিলা যে এত মুখস্থ কিভাবে করব, তো আমাদের মুখস্থ করাও যেন একটু ইজি হয়, এই কারণে আমরা কয়েকটা সায়েন্টিফিক মেথড দেখব। তো আমরা আমাদের ক্লাসের মধ্যে চলে যাই। দেখো, প্রথম আমাদের কি আছে? প্রথম আছে টাইম ম্যানেজমেন্ট, যেটা আমাদের সবচেয়ে বেশি জরুরি আমাদের ইন্টারের লাইফে। তো ইন্টারে দেখো, আমরা যে শুধু পড়ব, অনেক পড়ব, এমন সম্ভব না। আমাদের তো সবসময় পড়তে ভালোও লাগে না। তো আমরা অলওয়েজ পড়ব না, বাট আমরা একটা টাইম ম্যানেজমেন্ট শিখে রাখবো, যে এইটা, এই ডিসিপ্লিনটা আমরা মেনে নেব। শুধু এনজয় করলেও তো হবে না, আবার শুধু পড়লেও তো হবে না। দেখো, একটা খুব সুন্দর মেথড আছে, একটা সায়েন্টিফিক মেথড এটাও, যেটা হচ্ছে একটা, যেটাকে বলা হয় 8-8-8 রুল বা 888 রুল বলা হয় এটাকে। তো এই রুলটা কি? রুলটা হচ্ছে আমরা আমাদের যে দিনকে 3টা ভাগে ভাগ করে নেব। এখন কোন 3টা ভাগ? আমাদের 24 ঘন্টাকে আমরা 8 ঘন্টা, 8 ঘন্টা, 8 ঘন্টায় ভাগ করে নেব। তো 8 ঘন্টা আমরা রাখবো ঘুমানোর জন্য, যেটা হচ্ছে স্লিপিং। এখন স্লিপ বা ঘুমানো, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আমাদের ব্রেনের জন্য। আমাদের ব্রেনকে স্টিমুলেট করতে, ব্রেনকে আমরা যদি একটু রিফ্রেশ করতে চাই, ঘুম অনেক বেশি জরুরি। এখন খুব আশ্চর্যজনক একটা জিনিস বলি, সেটা হচ্ছে ঘুমানোর সবচেয়ে পারফেক্ট টাইম হচ্ছে রাত 9টায় ঘুম পড়বা এবং ভোর 5টায় উঠে যাবা। এই যে 8 আওয়ার, এই 8 আওয়ার হচ্ছে ঘুমানোর জন্য একদম পারফেক্ট টাইম। এখন কথা হয়েছে, ভাই 9টার সময় কে ঘুমায়? আমি নিজেও তো পারি না। আমি এই মেডিকেলে আসার পর এটা একটু চেষ্টা করতে চাইছিলাম, এই স্লিপ সাইকেলটা মেনটেন করার, বাট আমি দেখি যে সন্ধ্যা হওয়ার পরই তো 9টা বেজে যায়। ঠিক আছে, তো এই স্লিপ সাইকেলটা হয়তো মেনটেন করতে পারবা না। তখন কি করবা? 11টার ভিতর ঘুমায় যাওয়ার চেষ্টা করবা। তো 11টা থেকে 7টা পর্যন্ত ঘুমাইলা, 8 ঘন্টা। অথবা যদি দেখো যে তোমার 8 ঘন্টা ঘুম দরকার নাই, তাহলে তুমি 11টা থেকে 5টা পর্যন্ত ঘুমাইতে পারো, সকালে উঠে গেলে আগে আগে। অর্থাৎ অ্যাটলিস্ট 6 ঘন্টা, 6 ঘন্টা থেকে 8 ঘন্টা ঘুমাবা। এইটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ম্যান্ডেটরি। আমার কথাটা বিশ্বাস রাখো, মেডিকেল সেক্টরে কখনো যদি আসো, তখন এই জিনিসটা বুঝতে পারবা। আমাদের বিভিন্ন পার্টে ঘুমের অংশগুলোকে ভাগ করে নেওয়া হয়, বিভিন্ন পয়েন্ট দেওয়া হয়। সো রাত 9টা থেকে 12টা পর্যন্ত হচ্ছে ঘুমের সবচেয়ে পিক টাইম। আমাদের হরমোনগুলো খুব বেশি ইফেক্টিভলি কাজ করে এই টাইমে, যেসব হরমোন আমাদের স্লিপ সাইকেলে দরকার। যাই হোক, পরের 8 আওয়ার আমরা কি করব? দেখো, পরের 8 আওয়ার আমরা ইউজ করব, আরেকটা ভাগকে আমরা ইউজ করব আমাদের সেলফ কেয়ারের জন্য। এখন সেলফ কেয়ার বলতে কি? সেলফ কেয়ার বলতে আমরা এই টাইমে বন্ধুদের সাথে আড্ডা দিতে পারি, ফ্যামিলির সাথে টাইম কাটাইতে পারি, আমরা কোনো একটা মুভি দেখতে পারি, আমরা ধর্মীয় বিভিন্ন প্রার্থনামূলক যে কাজবাজ আছে আমাদের বিভিন্ন ধর্মের, সেইগুলো আমরা মেনটেন করতে পারি। এরপরে আমরা হচ্ছে খেলাধুলা করতে পারি, মুভি দেখতে পারি। এছাড়া আমরা আমাদের নিজেদের নিয়ে বিভিন্ন কাজবাজ করতে পারি, ঘুরতে যাইতে পারি, আমরা ছোটোখাটো একটু ব্যায়াম করতে পারি, আমরা খাবার দাবার একটু ব্যালেন্স ডায়েট মেনটেন করতে পারি। এইগুলো হচ্ছে আমাদের সেলফ কেয়ার। তো এইখানে তুমি কিন্তু একটা বিশাল পোর্শন পাইতেছো, 8 ঘন্টা পাইতেছো। আর পরের যে 8 আওয়ারের যে আমাদের সাইকেল, এই সাইকেলটা হচ্ছে আমাদের হার্ড ওয়ার্কের সাইকেল। এই সাইকেলটা কি? হার্ড ওয়ার্কের সাইকেল। এখন হার্ড ওয়ার্ক বলতে তোমাদের কি? শুধুমাত্র পড়াশোনা, স্টাডি। এখন কথা হচ্ছে, ভাই আমরা তো এখন ইন্টারে উঠে গেছি, আমরা একটু বেশি পড়বো। তো বেশি যারা পড়তে চাও তাদের জন্য কি সাইকেলটা দেখো, তাদের জন্য এটা আমার মনে হয়েছে এই সাইকেলটা মেনটেন করা পসিবল। সেটা হচ্ছে ওই যে আমাদের 8 ঘন্টা কিসের জন্য? ঘুমানোর জন্য। 4 ঘন্টা তুমি এবার সেলফ কেয়ারের জন্য রাখতে পারো, বাকি 12 ঘন্টা তুমি পড়াশোনার জন্য ইউজ করলা। এটা হচ্ছে কলেজ খুলে গেলে এটা করবা, কারণ কলেজে তোমাদের অলমোস্ট কলেজ প্রাইভেট মিলায়ে 7 আওয়ারের মতো লাগবে। তো ওই সময় 7 আওয়ার তুমি কি করলা? কলেজ প্রাইভেটে দিলা। বাকি 5 আওয়ার সেলফ স্টাডি, নিজে নিজে পড়াশোনা করবা। এখান থেকে 1টা আওয়ার তুমি বের করে নিতে পারো
যে 1 ঘন্টায় তুমি বিভিন্ন স্কিল শিখলা, কম্পিউটার চালানো শিখলা, অথবা তুমি পাওয়ার পয়েন্ট স্লাইড বানানো শিখলা, তুমি যে কোনো একটা স্কিল শিখতে পারো ওই 1 ঘন্টায়। এই গেল তোমাদের টাইম ম্যানেজমেন্টের বিষয়টা। তোমরা আমাকে একটু বলো তো এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কি না? মানে এই যে 888 মেথডটা বা 888 রুলটা, এইটা তোমরা বুঝতে পারছো কি না? এখন দেখো একটা চমৎকার জিনিস আছে, এই যে মেথডগুলো আমি আজকে শেয়ার করব না, এগুলো কোনোটা কিন্তু আমার নিজের এক্সপিরিয়েন্সের কিছু না। এগুলা সব ওই যে বললাম রিসার্চে সায়েন্টিফিক্যালি প্রুভড হয়েছে যে এগুলা খুব বেশি হেলদি এবং এগুলা খুব বেশি ইফেক্টিভ। এখন কথা হয়েছে আমরা তো সব মেনটেন করতে পারবো না, আমরা কি করতে পারবো? আমরা আমাদের হাইয়েস্ট ট্রাই করতে পারবো। আচ্ছা, এরপর দেখো আমাদের নেক্সট যে থিমটা, সেটা হচ্ছে হাউ টু অ্যাপ্রোচ। আমরা একটা চ্যাপ্টার যখন পড়া শুরু করব, তখন আমরা ওইটা কিভাবে পড়ব। হ্যাঁ, একটা চ্যাপ্টার পড়া শুরু করব, পরে কিভাবে পড়ব। দেখো, ধরো তোমার একটা চ্যাপ্টার পড়া শুরু হয়েছে, তুমি কি করবা? প্রথম ওই চ্যাপ্টারটা সম্পর্কে একটু আইডিয়া নিবা যে এই চ্যাপ্টারে কি আছে। পরিপাক ও শোষণ পড়া শুরু করবা, তুমি দেখবা চ্যাপ্টারটায় কি আছে। তুমি প্রথমে দেখবা যে পরিপাক নিয়ে আলোচনা করছে, লিভার বা যকৃৎ নিয়ে আলোচনা করছে, তোমার পিত্তথলি, পিত্তরস, অগ্নাশয়, বিভিন্ন পরিপাকের এনজাইম, হরমোন, এগুলো নিয়ে আলোচনা করছে, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র নিয়ে আলোচনা করছে। তো এই যে আলোচনাগুলা তুমি একবার একটু আইডিয়া নিলা যে এগুলো সম্পর্কে কথাবার্তা আছে। এরপর তুমি কি করবা? তুমি একটা ক্লাস করবা। কোথায় ক্লাস করবা? এই যে এখানে আমরা ক্লাস করতেছি, এখানে ক্লাস করতে পারো, অথবা তুমি অন্য যে কোনো জায়গায় প্রাইভেটে ক্লাস করতে পারো। আমরা তো শুধু বায়োলজির কথা বলতেছি না, অন্য সাবজেক্টগুলোও তোমরা প্রাইভেটের কথা বলতে পারো। তো ওইখানে ক্লাসটা করবা। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এবং সবচেয়ে জরুরি যেটা, সেটা হচ্ছে সেলফ স্টাডি উইথ প্র্যাকটিস। সেলফ স্টাডি উইথ প্র্যাকটিস, অর্থাৎ আমরা এরপর বাসায় বসে চ্যাপ্টারটা নিজেরা পড়ব। এখন নিজেরা কীভাবে পড়ব? দেখো, সবার প্রথমে আমরা মেন বই ফলো করব, মেন বইটা একবার ভালোভাবে পড়ব। এরপর মেইন বই আমাদের যখন আমরা মনে করবো যে মেইন বই পড়া হয়ে গেছে, তখন আমরা বোর্ডে যে কোয়েশ্চেনগুলো আসছে, তোমরা এরপর তো গাইড টাইড কিনবে, তখন দেখবে যে বিগত কয়েক বছরের প্রশ্ন আমাদের দেওয়া থাকবে। সো ওই প্রশ্নগুলা সলভ করবা। তারপর কি গাইডেই দেখবা এডমিশনের কোয়েশ্চেন দেওয়া আছে, মেডিকেলের কোয়েশ্চেন, বুয়েটের কোয়েশ্চেন, তারপর হচ্ছে তোমার ভার্সিটির কোয়েশ্চেন, ওই কোয়েশ্চেনগুলো দেওয়া থাকবে। তো ওই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবা। এই যে ফ্লোটা, এই ফ্লোটা মেনটেন করতে পারলে তোমার একটা চ্যাপ্টার তুমি যখন এভাবে সলভ করবা, তখন এইটা তোমার মোর দ্যান এনাফ, শুধুমাত্র এইচএসসির জন্য না, ইভেন তোমার এডমিশনের জন্য। আর এর মাঝে তোমার ওই যে নোট করা বা নিজে নিজে যে নোট করে গুছায় রাখার ব্যাপারটা, ওটা তো আছে। তাহলে চ্যাপ্টার সম্পর্কে একটু আইডিয়া নিলা, ক্লাস করলা, মেন বই পড়লা, বোর্ডের কোয়েশ্চেন প্র্যাকটিস করলা, এডমিশনের কোয়েশ্চেন প্র্যাকটিস করলা, আর কিছুই বাকি নাই। এইভাবে তোমরা এক একটা চ্যাপ্টার পড়ে পড়ে শেষ করতে পারলে দেখবা যে সব কিছু ইজি হয়ে যাইতেছে। তো একটু ওই টাইম দিতে হবে। আমরা তো আগের স্লাইডে দেখেই আসছি টাইম ম্যানেজমেন্ট আমরা কীভাবে করব। রেগুলার 5 আওয়ার সেলফ স্টাডি মোর দ্যান এনাফ তোমাদের জন্য এখন। আচ্ছা, এইটুকু আমরা বুঝতে পারছি কিনা বলি। আজকে তো আমাদের বুঝতে পারার মতো বিষয় নাই, বাট আমরা বুঝতে পারতেছি কিনা বলি, এবং কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাদের যে ভাইয়া এইটা কি কোথা থেকে পড়বো, বা এটা কীভাবে পড়বো, বা এইটা কীভাবে মেনটেন করবো, কোয়েশ্চেন থাকলে বলো। আচ্ছা, এখন আমরা যে শুরুতে যে কথাটা বলছিলাম, আমাদের কিছু কি ছিল? সায়েন্টিফিক্যাল মেথড ছিল, সায়েন্টিফিক মেথড ছিল। তো ওই মেথডগুলো সম্পর্কে আমরা একটু জানবো। দেখো, সবার প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভ রিকলিং। অ্যাক্টিভ রিকলিং খুব দারুণ একটা বিষয়। আমি এটা সম্পর্কে প্রথম আইডিয়া পাইছি হচ্ছে আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ি, বুঝছো? অ্যাক্টিভ রিকলিং জিনিসটা কি? আমরা একটা পড়া পড়বো, পড়ার পরে ওই জিনিসটা কি আমাদের মাথায় থাকবে বলে আমাদের মনে হয়? এই যে পরিপাক ও শোষণ আমরা পড়লাম, 1 সপ্তাহ পর বা 2 সপ্তাহ পর বা 1 মাস পর এই জিনিস তোমাদের জিজ্ঞেস করলে তোমরা কয়জনে পারবা বলে সিওরিটি দিতে পারো বলো তো? আমি যদি জিজ্ঞেস করি সিকাম কার পার্ট, 1 মাস পরে যদি জিজ্ঞেস করি, একটু টাফ পারা। বাট আমাদের যখন আমরা অ্যাক্টিভ রিকলিংটা প্র্যাকটিস করব, তখন এই জিনিসপাতিগুলো আমাদের জন্য একটু ইজি হয়ে যাবে। এখন অ্যাক্টিভ রিকলিংটা কি? অ্যাক্টিভ রিকলিংটা হচ্ছে, দেখো এখানে লেখা আছে রিপিটেডলি রিকল হোয়াট ইউ হ্যাভ লার্নড, অর্থাৎ তুমি যে জিনিসটা শিখে ফেলছো ওইটা তুমি বারবার রিকল করবা, বারবার রিভাইজ দেবা। এখন এই রিভাইজটা আমরা কীভাবে করতে পারি? একটা চ্যাপ্টার পড়ার পরে, দেখো একটা চ্যাপ্টার পড়ার পরে নিয়মটা হচ্ছে আজকে পড়ার পর 24 আওয়ার
বা 24 ঘন্টার মধ্যে ওই চ্যাপ্টারটা আরেকবার রিভাইজ দেওয়া। এরপর 3 দিনের মাথায় আবার ওই চ্যাপ্টারটা রিভাইজ দেওয়া, তখন দেখবা টাইম কম লাগতেছে। 7 দিনের মাথায় ওই জিনিসটা 7 ডে, 7th ডের মাঝে আবার ওই জিনিসটা একবার রিভাইজ দেবা। এবং লাস্ট হচ্ছে কি আমাদের 15 লাগে না, লাস্ট হচ্ছে 30 দিনের মাথায় আবার ওইটা রিভাইজ দেবা। এরপর দেখবা ওই জিনিসটা তোমার মাথায় অলমোস্ট সেট হয়ে যাবে, ওইটা খুব সহজে তুমি ভুলবা না। এইটাকে বলা হয় অ্যাক্টিভ রিকলিং। অ্যাক্টিভ রিকলিং থেকে আমরা আরেকটা টার্মের সাথে পরিচিত হইতে পারি, সেটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম, এটা তোমার বায়োলজিতেও পাবা পরবর্তীতে। তো রেসিডুয়াল ভলিউমটা কী জিনিস? রেসিডুয়াল ভলিউমটা হচ্ছে একটা পড়া তোমার মাথায় কতখানি থাকতেছে। তুমি আজকে যে এক্সামটা দিছো, গতকাল রাতে ওইটা পড়ছো বা আজকে দিনেও ওইটা পড়ছো, পরীক্ষায় তুমি বায়োলজি পরীক্ষা দিতে যাবা, তখন অনেকগুলো চ্যাপ্টার তোমার মাথায় থাকবে, আগের রাতে হয়তো পড়বা। এডমিশন দিতে যাবা, তোমার 4-5টা সাবজেক্ট একসাথে পড়তে হবে, তুমি আগের রাতে তো সব দেখে যাইতে পারবা না। তো এই ক্ষেত্রেই তোমার কাজ করবে রেসিডুয়াল ভলিউম। তোমার রেসিডুয়াল ভলিউম যদি হাই থাকে, তুমি একটা জিনিস আগের রাতে না পড়েও পারবা। ওই রেসিডুয়াল ভলিউমটা তোমাকে কে দিবে? এই অ্যাক্টিভ রিকলিং মেথডটাই দিবে। বুঝতে পারছি আমরা? তো অ্যাক্টিভ রিকলিং মেথডটা মেনটেন করার জন্য আমরা আবার কিছু প্রসেস ফলো করতে পারি। যেমন দেখো, প্রথম আছে ফ্ল্যাশ কার্ড। ওই যে আমাদের ছোটো ছোটো স্টিকি নোট আছে না, ওই স্টিকি নোটগুলো আমরা বইতে আমাদের দেয়ালে লাগাই রাখতে পারি, যে সব জিনিস আমরা ভুলে যাই। এবং যখন ঘুম থেকে উঠলাম একবার দেখলাম, ঘুমাতে যাই একবার দেখলাম, পড়তে বসলাম একবার দেখলাম। তো এই ফ্ল্যাশ কার্ডটা অনেক বেশি হেল্প করে। আরেকটা জিনিস হেল্প করে, যেটা এখন আমি তোমাদের করতেছি। দেখো, আমি তোমাদের বায়োলজি পড়াইতেছি, আমি আবার মেডিকেলে গিয়ে সেম জিনিসই পড়তেছি, বাট একটু বিস্তারিত। যেমন আমি তোমাদের রক্ত পড়াই, হার্ট পড়াবো, এই হার্ট আমাদের নেক্সট ক্লাসে সম্ভবত হার্ট পড়াবে। তো এই যে আমি তোমাদেরকে পড়াইতেছি, আমার জিনিসটা আরও বেশি মনে থাকতেছে। তোমরাও সেম জিনিস করবা। একটা জিনিস যখন নিজে শিখবা, তোমার বন্ধুদেরকে ওইটা আবার পড়াবা। তো এইটা তোমার অনেক বেশি হেল্প হবে, তোমার বন্ধুর যতটা হেল্প হবে তার চেয়ে বেশি। এবং এইটায় অ্যাক্টিভ রিকলিংটা আরও বেশি প্র্যাকটিসড হয়। তো বন্ধুদেরকে তোমরা পড়াইতে পারো। সেকেন্ড হচ্ছে সেলফ টকিং, মানে একা একা কথাবার্তা বলবা। হ্যাঁ, লোকে পাগল বললেও একা একা কথাবার্তা বলতে পারো মাঝে মাঝে। যেমন হাঁটতে হাঁটতে নিজে নিজে আজকে ভাবতে পারতা যে লাইটিক হচ্ছে যে ভাঙে, লাইসিস অর্থ ভাঙা, প্রোটিওলাইটিক যে প্রোটিনকে ভাঙে। আর তারপর হচ্ছে আমাদের ওই দিন আমরা তো মুবিনকে না জানি রেহানকে ভাঙছিলাম, তো রেহানোলাইটিক বা মুবিনোলাইটিক, হ্যাঁ, মানে হচ্ছে মুবিনকে ভাঙা। তো এরকমভাবে নিজে নিজে কথা প্র্যাকটিস করবা, দেখবা যে জিনিসপাতিগুলো একটু মাথায় সেট হয়ে থাকবে। আরেকটা হচ্ছে ডেমো দেওয়া। ডেমো দেওয়া কি? এটা আমাদের মেডিকেলে অনেক বেশি প্র্যাকটিস হয়। ডেমো দেওয়া হচ্ছে তোমরা একজন আরেকজনকে পড়া দিবা, এবং ওই যাকে পড়া দিবা সে আবার তোমাকে পড়া দেবে। তো তোমাদের ফ্রেন্ডদের মধ্যে এই জিনিসটা খুব সুন্দরভাবে মেনটেন করতে পারো, যে একজন আরেকজনকে পরিপাক কাকে বলে বলবা, অন্যজন আবার বলবে পরিপাক নালী কী কী আছে। তো এই ডেমো দেওয়াটা অনেক বেশি হেল্পফুল হয়। এক্সট্রা আর দুইটা জিনিস তোমাদের বলি, দেখো। একটা হচ্ছে আমাদের ব্রেইন ইমেজ এবং সাউন্ডের প্রতি অনেক বেশি সেন্সিটিভ। ইমেজ এবং সাউন্ড রেদার দ্যান টেক্সট। অর্থাৎ বইতে আমরা যে টেক্সটটা পড়ি, এই টেক্সটটা আমাদের ব্রেন যতটা না মনে রাখতে পারে, তার চেয়ে বেশি মনে রাখতে পারে, অনেক বেশি মনে রাখতে পারে ইমেজ আর সাউন্ড। এ কারণে দেখো, তুমি ছোটোবেলায় দেবের একটা মুভি দেখছো, যে মুভির কাহিনী এখনও তুমি বলে দিতে পারো, বাট এসএসসিতে তুমি নিউক্লিয়াস পড়ছো, যে নিউক্লিয়াস সম্পর্কে আমি তোমাকে এখন জিজ্ঞেস করলে তোমার পারতে একটু কষ্ট হইলেও হইতে পারে। তো ইমেজ এবং সাউন্ড আমাদের ব্রেন খুব ভালোভাবে সেট করে রাখে। এই কারণে কোনো একটা পড়া যদি দেখো যে তোমার একটু কঠিন মনে হইতেছে, তখন ওই ক্ষেত্রে একটা ইমেজ, একটা দৃশ্য কল্পনা করবা যে এইটা আসলে কেমন, জিনিসটা আসলে কেমন, তোমার মাথায় একটা দৃশ্য সেট করে নেবা। আর করতে পারো কি, সাউন্ড শুনতে পারো। এক্ষেত্রে তুমি তোমার ভয়েস রেকর্ড করে রাখতে পারো, এরপর ওই ভয়েসটা শুনবা। এটা অনেক বেশি হেল্পফুল হয়। এটা হচ্ছে ওই সব পড়ার ক্ষেত্রে যেগুলো তোমাদের একটু মনে রাখতে কষ্ট হইতে পারে, বাট এমনি যে সিম্পল টেক্সট ওগুলো তো মুখস্থ করে নিলা। এই আচ্ছা, এই স্লাইডে তোমাদের আর কোনো সমস্যা আছে কিনা বলো, বা বলো যে ভাইয়া অ্যাক্টিভ রিকলিংটা বুঝি নাই, বা রেসিডুয়াল ভলিউমটা বুঝি নাই, বা এগুলা মেনটেন করা কি আদৌ পসিবল,
কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করো। আজকের ক্লাসে কোয়েশ্চেন নাই বা বোঝার বিষয় তেমন নাই, বাট এটা একটা ইম্পর্ট্যান্ট আমার মনে হয়েছে যে তোমাদের জন্য। আচ্ছা, এরপরের স্লাইডটা দেখো, এইটা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়। ইভেন আমি নিজেও এটা নিয়ে একটু স্ট্রাগল করতেছি, সেটা হচ্ছে ফোকাস ধরে রাখা, ফোকাস ইনক্রিজিং, ফোকাস বাড়ানো বা ফোকাস ধরে রাখা। এখন এই যে আমাদের সোশ্যাল মিডিয়ার যুগ না, আমরা একটু পরপর শর্ট দেখি, রিল দেখি, হ্যান ত্যান, আমাদের ফোকাস অনেক বেশি মানে নষ্ট হয়ে গেছে। তো এই ফোকাস বাড়ানোর জন্য আমরা কি করতে পারি? আচ্ছা, আগে আমরা ভাবি যে ফোকাস আমাদের কেন দরকার। দেখো, তুমি যখন টেবিলে বসো, পড়তে বসো, তুমি একটা লাইন পড়ো, তারপর তোমার মাথায় কাজ করে যে অন্য একটা দৃশ্য মাথায় আসে, হ্যাঁ, ফুটবল খেলার দৃশ্য মাথায় আসে, অথবা যে কোনো অন্য কিছু মাথায় আসে, বাট তোমার পড়াশোনায় মন বসে না। আবার যারা মুসলমান আছো তাদের ক্ষেত্রে এই জিনিসটা ঘটে, নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়া হয়েছে, হুট করে মনে পড়ে যে 2 রাকাত পড়ছি নাকি 3 রাকাত পড়ছি। হ্যাঁ, এই ঘটনাগুলো কেন ঘটে? আমাদের ফোকাস ঠিক নাই, এ কারণে ঘটে। তো ফোকাস ঠিক রাখার জন্য আমরা কয়েকটা মেথড একটু মেনটেন করব। দেখো, সবার প্রথমে হয়েছে নো মাল্টিটাস্কিং। নো মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং কি? একই সাথে অনেকগুলা কাজ করা, যেমন পড়ার সময় মোবাইল হাতে রাখা, খেলার সময় মোবাইল হাতে রাখা, বা যে কোনো ক্ষেত্রে ভাত খাওয়ার সময় মোবাইল দেখা। যে কোনো ক্ষেত্রে মাল্টিটাস্কিং আমাদের ফোকাস নষ্ট করে ফেলে। সো আজকে থেকে আমরা চেষ্টা করব কোনো মাল্টিটাস্কিং না করতে। পড়ার সময় জাস্ট পড়বো, খেলার সময় জাস্ট খেলবো, ফেসবুক চালানোর সময় জাস্ট ফেসবুক চালাবো। বুঝতে পারছি? তো মাল্টিটাস্কিং যদি আমরা একটু এড়াই চলতে পারি, তাহলে আমাদের অনেক বেশি হেল্পফুল হবে। সেকেন্ড হচ্ছে ব্রিদিং। আচ্ছা, আমাদের এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস, দেখো, ব্রিদিং এক্সারসাইজ। আমরা শ্বাস নেওয়ার কিছু ব্যায়াম করতে পারি। আমরা যে রেগুলার শ্বাস নেই না, আমাদের দেখো তো, আমাদের অ্যাবডোমেন মানে হচ্ছে আমাদের পেট কি নড়াচড়া করে? আমাদের জাস্ট আমরা বুকটা নড়াচড়া করে না? এবং আমরা শ্বাস প্রশ্বাস যে নেই, এটা তো আমরা কোনো আমরা কোনো ফ্লো মেনটেন করি না, আমরা জাস্ট নিতেছি ন্যাচারালি যেটা হয়। বাট আজকে থেকে আমরা ডেইলি 5টা মিনিট একটু চেষ্টা করব একটা রুলস মেনটেন করার, সেটা হচ্ছে 4-4 রুলস। কি বলা হয়? 4-4 রুলস। মানে তুমি এমনভাবে ব্রিথ নিবা যেন তোমার অ্যাবডোমেন, মানে হচ্ছে তোমার যে পেট বা বেলি, অ্যাবডোমেন উঠা বসা করে। এবং নিয়মটা কি? 4-4 রুলস, অর্থাৎ 4 মিনিট তুমি শ্বাস নিবা, যেটাকে বলা হয় ইন্সপাইরেশন, সামনেগুলো তোমরা পাবা। 2 সেকেন্ড, মানে 4 মিনিট তো না, 4 সেকেন্ড, 4 সেকেন্ড তুমি ইন্সপাইরেশন বা শ্বাস নিবা, 2 সেকেন্ড শ্বাসটা ধরে রাখবা, আর পরের 4 সেকেন্ড আবার কি করবা? শ্বাস ত্যাগ করবা, যেটাকে বলা হয় এক্সপাইরেশন। তো আমরা কি রুলস বললাম? 4 সেকেন্ড ইন্সপাইরেশন, 2 সেকেন্ড শ্বাস ধরে রাখা, 4 সেকেন্ড শ্বাস ত্যাগ করা বা এক্সপাইরেশন করা। এই যে ব্রিদিং এক্সারসাইজটা, এবং এই সময় তুমি জাস্ট যে শ্বাস নিতেছো এইটাই ভাববা, শ্বাস নিতেছো, ধরে রাখতেছো, শ্বাস ত্যাগ করতেছো। তো এই ব্রিদিং এক্সারসাইজটা আমাদের ফোকাস অনেকটা বাড়ায়। আর লাস্টে আমরা আরেকটা কি রাখছি? স্টপ স্ক্রোলিং। ফেসবুকে ঢুকে রিলস দেখা শুরু করলাম, একটার পর একটা দেখতেই আসি। ইউটিউবে ঢুকে শর্ট দেখা শুরু করলাম, একটার পর একটা দেখতেই আসি। ইনস্টাগ্রামে ঢুকেও রিলস একটার পর একটা দেখতেছি। টিকটকে একটার পর একটা ভিডিও দেখতেছি। এটা আমাদের ড্যামেজ কি করে, আমাদের ক্ষতি কি করে, এটা একটু আগে দেখো, তাহলে এটার ইফেক্টটা বুঝতে পারবা। তুমি 1 মিনিটে ধরো 6টা টিকটক দেখলা বা 6টা রিলস দেখলা, কি হবে দেখো? 10 সেকেন্ড ধরে, প্রথম 10 সেকেন্ড তুমি এমন একটা রিলস দেখলা যে রিলসটায় তোমার হাসি পাইছে, হ্যাঁ, একটা মজার একটা রিলস দেখলো। পরেরটায় দেখলে কি, কেউ একজন অনেক কষ্ট পাইতেছে, কান্না করতেছে, তো তুমি কান্না দেখলা। পরের 10 সেকেন্ডে তোমার ধরো অনেক রান্না বান্না পছন্দ, তুমি রান্না বান্নার একটা ভিডিও দেখলা। পরের 10 সেকেন্ডে তুমি দেখলা কেউ একজন নাচানাচি করতেছে, হ্যাঁ, ড্যান্স করতেছে, তুমি ড্যান্স দেখলা। পরের 10 সেকেন্ডে তুমি কি করবা? তুমি দেখলা যে কেউ একজন একটা বিড়ালরে মারতেছে, তো তোমার হলো রাগ, তুমি রেগে গেলা, হ্যাঁ, অ্যাঙ্গার। পরের 10 সেকেন্ডে কেউ একজন কোনো গরিব দুঃখীকে সাহায্য করতেছে, তো তুমি কি হইলা? তার উপর প্রাউড ফিল করলা। একটা জিনিস খেয়াল করো, 1 মিনিটে তোমার হাসি হইল,
তোমার কান্না পাইলো, রান্না বান্না দেখলা, ডান্স দেখলা, তোমার রাগ হইল, তুমি গর্বিত হইলা। কিন্তু রিয়াল লাইফে তুমি চিন্তা করো 1 মিনিটের মধ্যে কখনো কি এরকম কিছু হয়? তোমার যদি কোনো একদিন কান্না পায়, তোমার তো সারাদিনই কষ্ট লাগে। তুমি যদি কোনো একটা জিনিস নিয়ে রাগ হও, অ্যাটলিস্ট 10-15 মিনিট তোমার ওই রাগটা থাকে। কোনো একটা ফ্রেন্ড সার্কেলে বসে তুমি হাসাহাসি করতেছো, অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার তুমি ওইটা নিয়ে থাকো। বাট এইখানে দেখো কি হইতেছে, 1 মিনিটের মধ্যে তোমার ব্রেন কিছু বুঝতেই আসে না যে তুমি আসলে কি করতেছো। তুমি কি আনন্দ পাইতেছো, নাকি তুমি কষ্ট পাইতেছো, নাকি তুমি লজ্জা পাইতেছো, রাগ হইতেছো? তোমার ব্রেন জাস্ট মানে অবাক হয়ে বসে আছে যে ও কী করতেছে আসলে। এইটাই আমাদের ফোকাসটাকে পুরোপুরি নষ্ট করে দিতেছে। আমি তোমাদের তো অনেক কিছু বলি, বাট আমি নিজেও তো এগুলো পারি না। আমি ওই যে ফেসবুকে ঢুকলে রিলস দেখলে একটার পর একটা দেখতেই থাকি, বাট আমাদের এটা অনেক বেশি আমাদের ব্রেনকে মানে ড্যামেজ করে দিতেছে। এইটা একটু চেষ্টা করো সামনের দিনগুলোতে, মানে আমরা যেন এগুলো একটু একটু কমাইতে পারি, পুরোপুরি না পারলেও একটু একটু যেন কমাইতে পারি। আচ্ছা, নেক্সট দেখো কি আছে। আমাদের আজকে লাস্ট মেথড। এইটা আমি মেডিকেলে আসছি পর আমার এক টিচার আমাকে ফার্স্ট বলছিল আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে, SQ3R মেথড। কি বলছে? SQ3R মেথড। এখন এই SQ3R মেথডটা কি? এটা হচ্ছে, দেখো সবার আগে এস আছে না, এস দিয়ে আসছে সার্ভি, কিউ দিয়ে আসছে কোয়েরি, আর লাস্টে যে 3R, 3টা আর, প্রথম আরে রিড, পরের আরে রিকল, পরের আরে রিভিউ। এটা হচ্ছে তোমরা বই কিভাবে পড়বা বা তোমরা একটা চ্যাপ্টার কিভাবে পড়বা সেইটা আসলে দেখাইছে তোমাদের এখানে। তো আমরা কি বললাম? সার্ভি, কোয়েরি, রিড, রিকল, রিভিউ। সার্ভি জিনিসটা কি? একটা চ্যাপ্টার পড়তে গেলে যে চ্যাপ্টারটা আছে ওইটার ওই টেক্সটটা একটু নাড়াচাড়া করবা ব্রেইনে, যে কি আছে একটু দেখলাম। যেমন ওই যে আমরা বললাম পরিপাক ও শোষণে কী আছে একটু দেখলাম। তো এটা কি করতে পারো তোমরা, 5 থেকে 10 মিনিট চ্যাপ্টারটা একটু দেখতে পারো যে চ্যাপ্টারটা কী আছে। এবার হচ্ছে একটু ইন্ট্রোডাকশন দেখলা, যে সূচনায় কি বলছে, হেডিং দেখলা যে কোন কোন হেডিং আছে। এরপরে কি করতে পারো, ইমেজ দেখতে পারো যে চ্যাপ্টারে কোন কোন ইমেজ আছে। এরপর সূচিপত্রটা একবার দেখতে পারো। এরপর অধ্যায়ের শেষে যে সামারি আছে, অর্থাৎ যে সারমর্মটা, ওইটা একবার পড়তে পারো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, গাইড একটু দেখতে পারো যে ওই চ্যাপ্টারটা থেকে, বা বইয়ের পিছনে দেখতে পারো ওই চ্যাপ্টারটা থেকে কোন কোন কোয়েশ্চেন আসে। তো এগুলো দেখলে হবে কি, তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে এই চ্যাপ্টারটা যখন পড়বো কোনগুলো ইম্পর্টেন্ট না। নেক্সট কি আছে? কোয়েরি। কোয়েরি কি জিনিস? কোয়েরি হলো কোনো কিছু আস্ক করা, জিজ্ঞেস করা। তো তুমি কি করবা, চ্যাপ্টার পড়ার শুরুতে নিজেকে জিজ্ঞেস করবা, আস্ক ইউর সেলফ, অনেকগুলা কোয়েশ্চেন করবা। যেমন পরিপাক ও শোষণ পড়া শুরু করবা, প্রথমে জিজ্ঞেস করবা পরিপাক যখন পড়বা, প্রথমে নিজেকে জিজ্ঞেস করবা পরিপাক কী। এরপর জিজ্ঞেস করবা পরিপাকের কাজ কী। এরপর জিজ্ঞেস করবা এই কাজগুলা কে কে করে। এই জিজ্ঞেস করা হইলো, বাট তুমি তো এখন জানো না। এরপর যখন তুমি পড়া শুরু করবা, তখন দেখবা এই জিনিসগুলোই তোমার সামনে আসছে, এবং তুমি এগুলা একটু আগ্রহের সাথেই পড়তে পারতেছো। ওকে, এরপর কি আছে দেখো, আমরা বললাম রিড। রিড মানে কি? এবার তুমি কি করবা, হোল যে টেক্সট বইতে আছে বা গাইডে আছে, হোল টেক্সটটা একবার পড়বা ভালোভাবে। এবং ওই সময় তুমি কি করতে পারো, নোট বানাইতে পারো। তারপর হচ্ছে ওই যে কোয়েশ্চেনগুলো করছিলা, ওই কোয়েশ্চেনগুলোর আনসার সার্চ করতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে রিকল। রিকল কি? রিকল হচ্ছে এই যে কোয়েরিতে তোমার যে কোয়েশ্চেনগুলো আস্ক করছিলা নিজেকে, ওই কোয়েশ্চেনগুলোর তুমি আনসার পাইছো কি না, এইটা তুমি এবার যাচাই করবা। পাইলে তো ভালো, না পাইলে তুমি বুঝবা কি তোমার পড়ায় আরও একটু ঘাটতি আছে। আর সবার শেষে কি আছে? রিভিউ। রিভিউটা কি? তুমি এবার কি করবা, ইম্পর্টেন্ট যে জিনিসপাতিগুলা, একটা চ্যাপ্টারের সব তো তোমার মুখস্থ করা লাগবে না, ইম্পর্টেন্ট যে জিনিসপাতিগুলো আছে ওইটা বারবার রিভাইজ দেবা, 2-3 বার রিভাইজ দেবা। আর তারপর তো ওই যে আমাদের অ্যাক্টিভ রিকলিং, 24 ঘন্টার মাথায় একবার, 3 দিনের মাথায় একবার, 7 দিনের মাথায় একবার, 30 দিনের মাথায় একবার। এই গেল তোমার SQ3R মেথড। আমরা এই মেথডটা বুঝতে পারছি না? যদি বুঝে থাকি, এবার আমি তোমাদেরকে আরেকটা জিনিস একটু দেখাই। দেখো যে অনেক সময় আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া কতটুকু সময় পড়বো এবং আমরা কিভাবে রুটিন করে পড়বো। দেখো, রুটিনটা একদম ব্যক্তিগত, রুটিনটায় কোনো কিছু নাই, তুমি তোমার মতো করে একটা রুটিন সাজায় নেবা, এইটায় আমারও কোনো কথা নাই। আর তোমার
ইভেন তোমার গার্জিয়ান, তোমার টিচার কেউই তোমাকে এই জিনিসটা সাজেস্ট করতে পারবে না, এবং আমি সেটা সাপোর্টও করবো না। তোমরা তোমাদের মতো করে রুটিন বানাই নেবা, বাট একটা জিনিস ফলো করবা। দেখো, জিনিসটা হচ্ছে, তোমরা সকালবেলা যখন ঘুম থেকে উঠবা, ঘুম থেকে উঠে যখন একটা কাজ করতে বসবা সবার প্রথমে, তার আগে তোমরা একটা খাতা নিবা, একটা খাতায় নোট করে রাখবা যে সারাদিনে কি কি করবা, সারাদিনে কি কি করব, পড়ব, বা কোথায় কোথায় যাব, এই ফুল জিনিসটা তুমি একটু নোট করে রাখবা। এরপর ওই নোট ওয়াইজ তুমি পড়তে থাকবা, নোট ওয়াইজ তুমি কাজ করতে থাকবা, নোট ওয়াইজ তুমি কোথায় যাওয়ার থাকলে যাবা। এইটা তোমাকে কি হেল্প করবে? দেখো, আমাদের ব্রেন খুব ম্যাজিক একটা জিনিস। হ্যাঁ, আমাদের ব্রেনকে আমরা যে কতভাবে ধোকা দিতে পারি। দেখো, যে অনেকে দেখো না রাতে ঘুমের মধ্যে হেঁটে যায়, এইটা যায় কেন জানো? কারণ হচ্ছে আমাদের ব্রেন কখনো ঘুমায় না, আমাদের বডি তো ঘুমায় যায়, আমাদের ব্রেন ও হচ্ছে সতেজ থাকে। তো আমরা যখন রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, তখন আমাদের ব্রেন ভাবে আসলে এটা একটা বাস্তব জিনিস হইতেছে। তখন ব্রেন কিন্তু ওই হাঁটা শুরু করে, ওইখানে যাইতে চায়, আমরা কিন্তু ঘুমের মধ্যে কথা বলা শুরু করি। তো আমাদের ব্রেনকে আমরা নানাভাবে ধোকা দিতে পারি। আমাদের মেন কাজ হচ্ছে ব্রেনকে ধোকা দেওয়া, তো আমরা ব্রেনকে ধোকা দিব। তো এই কারণে আমরা কী করবো, ওই যে নোটটা যখন আমরা করে রাখবো, তখন কি হবে দেখো, আমরা ধরো নোটে লিখে রাখলাম 2টার সময় আমাদেরকে একটা কাজ করতে হবে, আমাদের ঘরের একটা কাজ করতে হবে, ধরো আমাদের মোটর ধুইতে হবে। এখন তোমার ওইটা যদি লেখা থাকে, তোমার দুপুর 2টায় ওই কাজটা করা তোমার জন্য অনেক ইজি হবে, কারণ তোমার ব্রেন অনেক আগে থেকেই ভেবে রাখছে যে এরকম একটা কঠিন কাজ তোমার করতে হবে। বাট হুট করে কি হইলো, তুমি ওটা লিখলা না, ধরো তুমি জানো না কিছু। একদিন দুপুরে তুমি ঘুমাই আসো বা শুয়ে আছো, তোমার বাবা দুপুর 2টার সময় এসে তোমার বলতেছে যে ঋত্বিক, মোটরটা ধুয়ে ফেল। তোমার ব্রেন মানে একদম হতচকিত হয়ে যাবে। ও ভাববে, ভাই আমি কি এটা করার জন্য পৃথিবীতে আসছি? ও বলবে আমারই শুধু কষ্ট দুনিয়াতে। হ্যাঁ, ও বলবে এত ঝামেলা কেন আমার? তো এই ঝামেলা কেন, এইগুলো এড়ানোর জন্য আমরা কি করব? হ্যাঁ, অবশ্যই আমাদের হুট করে অনেক কিছু লাইফে আসবে, বাট আমরা যেটা পড়বো, যেটা করব, ওইটা কি করব, আগে থেকে সকালে একটু ফিক্সড করে রাখবো। তাহলে দেখো, তুমি বুঝতে পারবা যে আজকে অনেক পড়া, বাট যখন তোমার ব্রেন এটা ঠিক করে রাখবে যে হ্যাঁ সমস্যা নাই, তাহলে তখন তোমার ওটা পড়া ইজি হবে। যেমন মেডিকেলে আসার পরে আমার প্রথম একটা উইক অনেক কষ্ট হয়েছিল। পরে আমি ভেবে নিয়েছি যে এইটাই আমার লাইফ, আমি গাঁওখালি থাকতে পারবো না, আমার এইখানেই থাকতে হবে, বরিশালে থাকতে হবে, আমার রেগুলার পড়াশোনা করতে হবে, আইটেম দিতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে, এইটাই লাইফ এবং এইটাই আমি আনন্দের। এখন আমি চারতলায় থাকি, তো চারতলায় উঠতেও আমার কষ্ট হইতো। এখন আমি ভাবি কি, আমার তো চারতলায় উঠতে হবে, চারতলা তো ওঠা আনন্দের একটা জিনিস। তো আমি ওই আনন্দ ভাবতে ভাবতে উঠি, আমার এখন অতটা কষ্ট এখন আর হয় না। তো এই জিনিসটা আমাদেরকে ওই যে ব্রেনকে কন্ট্রোল করা শিখতে হবে, একটু একটু করে আমরা ব্রেনকে কন্ট্রোল করব। আচ্ছা, এই ছিল আমাদের আজকে মানে টোটাল তোমাদের একটা গাইডলাইন। আর হচ্ছে কি আছে, দেখো লাস্ট আমি একটা কথা বলছি, এই কথাটা একটু লাইফে সবসময় সবাই একটু ফলো করো। সেটা হচ্ছে বি কনফিডেন্ট, অর্থাৎ আমরা আত্মবিশ্বাসী হব, কনফিডেন্ট হব, বাট নট বি ওভার কনফিডেন্ট। কিন্তু